হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময় কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। বিশ্বব্যাপী কোভিড-19 এর প্রভাবে আমরা সবাই ভীত সন্ত্রস্ত। সবাই স্ব অবস্থানে সেফ থাকবে এটাই কামনা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ইউজ করবে। আমরা আজকে রামপুর হাই স্কুল অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা আজকে ন্যারেশন বা স্পিচ, যেটি ক্লাস 8 এর জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস, যা তোমাদের ক্লাস 7 এ ছিল না, 6 এর সিলেবাসেও ছিল না। অষ্টম শ্রেণীর এই ন্যারেশন স্পিচ তোমরা সবাই জানো। আমি বলে রাখি যে অষ্টম শ্রেণীতে ইংরেজি একটা প্রশ্ন হয়। এই একটা প্রশ্নের মধ্যে গ্রামারও থাকে, মেইন বইয়ের পড়াও থাকে, তোমার রিটেন পার্টও থাকে, মানে রিডিং টেস্ট, রিটেন টেস্ট, গ্রামার টেস্ট সব থাকে। সেখানে ন্যারেশন বা স্পিচ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে আমার যেহেতু ন্যারেশন নিয়ে এই ক্লাস 8 এর অনলাইনে প্রথম ক্লাস 2021 এই কোভিড-19 এর মধ্যে, সেহেতু আমি আজকে ন্যারেশনের প্রাথমিক যে কিছু জিনিসগুলো আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগের সাথে সবাই দেখবে এবং খাতায় লিখবে, পাশাপাশি তোমরা খাতা কলম খুলে রাখো। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে ন্যারেশন বা স্পিচ কি, স্পিচ কাকে বলে এটা সম্বন্ধে জানবো। হোয়াট ইজ ন্যারেশন বা হোয়াট ইজ স্পিচ? আমরা লিখে রাখি হোয়াট ইজ স্পিচ। স্পিচ কি? স্পিচ অর্থ মানে কথা, বক্তব্য। বক্তব্য বা কথা, কারো মনের বিবৃতি, তাকে কি বলে? স্পিচ। হোয়াট ইজ স্পিচ? যেমন আমি সাদামাটা বাংলায় তোমাদেরকে বলছি যে কারো মনের কোনো কথা বলা, এই কথাটা বলাটাকেই স্পিচ বলে। যেমন আমি কিছু বললাম, এই কথাটা বলাকে স্পিচ বলে। কারো মনের কোনো উক্তি বলাকে কি বলে? স্পিচ বলে। আমি একটা কথা বললাম, যেমন করিম ভালো ছেলে, আমি ভাত খাই, এই যে একটা বক্তব্য দিলাম, এটাকে কি বলে? স্পিচ। বাংলায় উক্তি, বক্তব্য, কথা, বিবৃতি বলে, স্পিচকে ন্যারেশনও বলে। এই হচ্ছে আমাদের প্রথমত স্পিচ। এখন আমরা আমাদের যে গ্রামারের যে বিষয়টা, এখানে আমাদের পরীক্ষাতে যে আসে স্পিচের পরিবর্তন। স্পিচ দুই প্রকার। স্পিচ দুই প্রকার, যথা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, দুই ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ অর্থ প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অত্যন্ত মনোযোগের সাথে দেখবে। স্পিচ বা ন্যারেশন দুই প্রকার। ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। এখন প্রত্যক্ষ উক্তি কাকে বলে, পরোক্ষ উক্তি কাকে বলে? আমরা যদি আলোচনা করি 1 নম্বরকে নিয়ে, যে প্রত্যক্ষ উক্তি কাকে বলে, আমরা লিখতে পারি সাবজেক্ট বা কর্তার বক্তব্য কোনরূপ পরিবর্তন না করে, কোনরূপ পরিবর্তন না করে হুবহু প্রকাশ করাকে, হুবহু প্রকাশ করাকে ডিরেক্ট স্পিচ বলে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো যে সাবজেক্ট বা কর্তা, কর্তার বক্তব্যটি, কর্তার বক্তব্য কোনরূপ পরিবর্তন না করে, এই মূল কথাটা হচ্ছে কি, কোনরূপ পরিবর্তন না করে হুবহু প্রকাশ করাকে কি বলে? ডিরেক্ট স্পিচ বলে। একটা এক্সাম্পল দিলে ভালো হয়। যেমন করিম সেড, করিম বলল আই এম ইল, আমি অসুস্থ। করিম বলল আমি অসুস্থ। এখানে করিম যে কথাটা বলছে যে আমি অসুস্থ, আই এম ইল, এই কথাটুকু কোনরূপ পরিবর্তন না করে এই যে টোটাল যে বাক্যটি রয়েছে, এই বাক্যের মধ্যে হুবহু প্রকাশ করেছে আই এম ইল। আই এম ইল এইটুকুকে কি বলা হয়েছে? যে আই এম ইল, এটাকে এখানে করিমের মুখ
মুখের কথাটা কোনো পরিবর্তন না করে হুবহু প্রকাশ করা হয়েছে, যার কারণে এটাকে বলে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। আমরা এবার যাব 2 নম্বরে, পরোক্ষ উক্তি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফলো করো। আমরা যদি লিখি 2, ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি কাকে বলে? আমরা লিখতে পারি সেন্টেন্স বা বাক্যে বক্তব্যটি ভাব ঠিক রেখে দেখো, আমি একটা কথা বলে রাখি, অনেক বইতে গ্রামারের অনেক ধরনের বিশ্লেষণ থাকে, অনেক রাইটার অনেক ভাবে লিখে। আমার অ্যাডভাইস তোমাদের প্রতি যেটা, তুমি যাহা বোঝো, তুমি তোমার মতো করে তুমি যেটা যেইভাবে বোঝো, সাদামাটা বাংলায় তোমরা যেটা যেভাবে বুঝো সেভাবে যদি তুমি মূল জিনিসটা বুঝাতে পারো, লিখতে পারো খাতায়, সেটাই গ্রামার। হ্যাঁ, যে ওই বইটা থেকে আমার ওরকম হতে হবে, এরকম লিখতে হবে, স্যারে যেভাবে লিখছে সেভাবে বলতে হবে, এমন কোনো আলোচ্য বিষয় না, এটা মুখ্য বিষয় না। তুমি তোমার ভাষাটা, তোমার মনের ভাবটা, গ্রামারের যে মেন জিনিসটা, যে সিকোয়েন্সটা ঠিক রেখে তুমি যদি প্রকাশ করতে পারো, সেটাই কারেক্ট। তাহলে সেন্টেন্স বা বাক্যে বক্তার বক্তব্যটি ভাব ঠিক রেখে গঠনগত পরিবর্তন করে প্রকাশ করাকে কি বলে? ইনডিরেক্ট স্পিচ বলে। দেখো, হয়তো অনেক বইতে অনেক রকম লিখেছে, আমি চেষ্টা করতেছি যেভাবে লিখলে তোমরা বুঝতে পারো আমি সেভাবে লেখার চেষ্টা করতেছি, যেটা তোমরা কতটুকু বুঝতে পারো। প্রকাশ করাকে ইনডিরেক্ট স্পিচ বলে। একটা এক্সাম্পল দিয়েছি, আমি ওই করিমের এক্সাম্পলটা দিচ্ছি, যে করিম said that he was ইল, ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে এখানে অনেক পরিবর্তন রয়েছে। হ্যাঁ, আমরা নেক্সট আসতেছি যে কিভাবে এখানে কোথা থেকে দ্যাট আসলো, কোথা থেকে হি আসলো, কোথা থেকে ইজটা ওয়াজ হয়ে গেল। হ্যাঁ, এই সকল বিষয়গুলো আমরা অবশ্যই আলোচনা করব। তোমরা দেখো, করিম বলল যে সে অসুস্থ ছিল। আমরা ডিরেক্ট স্পিচে কি লিখেছি? করিম বলল আমি অসুস্থ। তার কথাটা কোনো পরিবর্তন না করে হুবহু প্রকাশ করেছে। কিন্তু এখানে কি, করিমের যে অসুস্থ থাকার বিষয়টা, এটা কিন্তু ভাব ঠিক রেখেছে। আমার সংজ্ঞাতে আমি বলে গেছি যে ভাবটা ঠিক থাকতে হবে, কিন্তু গঠনগত পরিবর্তন হবে। এখানে গঠনগত কিছু চেঞ্জ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে করিম said that he was ill, করিম বলল যে সে অসুস্থ ছিল। তাহলে ভাব ঠিক রেখে গঠনগত পরিবর্তন করে যে বাক্যে প্রকাশ করা তাকে কি বলে? ইনডিরেক্ট স্পিচ বলে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষাতে কিন্তু এই সংজ্ঞাগুলো আসবে না, প্রকারভেদ আসবে না। আমাদের পরীক্ষার মূল বিষয় হচ্ছে কি? স্পিচ পরিবর্তন, চেঞ্জ, ন্যারেটিভ স্টাইল। আমি মুছে দিচ্ছি এগুলো। তাহলে এই পড়াটুকু তোমরা দুটো জানতে পারলে যে প্রথমত স্পিচ কাকে বলে, স্পিচ কত প্রকার, প্রত্যেকটা প্রকারের এক্সাম্পল সহ সংজ্ঞা। এখন আমাদের মূল আলোচ্য বিষয় পরীক্ষাতে যে আসবে, যে স্পিচ পরিবর্তন, অথবা বলা হয় ন্যারেটিভ স্টাইল, হ্যাঁ, অথবা চেঞ্জিং ন্যারেশন, চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলে রাখছি যে তোমরা আগে প্রশ্ন বুঝতে হবে। আগে প্রশ্ন না বুঝলে তোমরা উত্তর দিতে পারবে না। তোমরা প্রশ্নটাকে ভালো করতে, মাথায় আয়ত্ত করতে হবে, মেধাতে ধারণ করতে হবে, তুমি তারপরে এটা বুঝতে পারবে। তুমি যদি প্রশ্নই না বোঝো, আমি শত উত্তর বুঝালো, আমার সেই বুঝানোটা তোমার জন্য বৃথা হবে। তোমরা আগে বুঝো, এক এক জায়গাতে এক এক রকম, তুমি সবটা জিনিস জানতে হবে। স্পিচ বলে, ন্যারেটিভ স্টাইল, চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। হ্যাঁ, এখানে আবার আটা লেখা আছে যে প্যাসেজ ন্যারেশন, প্যাসেজ, প্যাসেজ ন্যারেশন। এই যে সবগুলো কথা, এই সবগুলো কথা কিন্তু একই কথা। এখানে আমাদের আলোচ্য বিষয় ডিরেক্ট থেকে কিভাবে আমরা ইনডিরেক্ট নিব, এজন্য যে কি কি রুলস রয়েছে, কি কি নিয়ম রয়েছে, কি কি নিয়মগুলো অনুসরণ করলে আমরা
ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে পারবো। এজন্য আমি একটা এক্সাম্পল লিখছি, একটা এক্সাম্পল থেকে আমরা আজকে আলোচনা করব। তোমরা খাতায় লেখো, মনোযোগ দাও। ওই বাক্যটা আমরা লিখি, করিম said I am ill। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এই বাক্যটুকু খাতাতে লিখে নাও যে করিম said, করিম বলল I am ill, আমি অসুস্থ। এই যে সেন্টেন্সটিকে এটা আছে ডিরেক্ট সেন্টেন্সে, ডিরেক্ট ন্যারেশনে আছে, ডিরেক্ট স্পিচে আছে। আমরা এটাকে করব কিসে? ইনডিরেক্টে পরিবর্তন করব। এই করার জিনিসটা কিভাবে জানবো, কোনটা কি, সেই বিষয়ে আমরা প্রাথমিক আজকে ধারণা করব। যেহেতু আমাদের ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, আমরা আজকে এই জিনিসগুলো শুধু কোনটা করিম কি, সেট কি, এটার নাম কি, কিভাবে পরিবর্তন করব, আমরা কয়েকটা জিনিস আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দেব। তোমরা ক্লাসের সাথেই থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আরো জানতে পারবে। এখানে করিম, করিম হচ্ছে একটি সাবজেক্ট। করিম সাবজেক্ট, করিমের পরে যে একটা ভার্ব, সেটা হচ্ছে একটা কি ভার্ব। এই ভার্বটার আরেকটা নাম আছে এখানে ইনভার্টেড কমার আগে, সাবজেক্টের পরে, মনে রাখো ইনভার্টেড কমার আগে সাবজেক্টের পরে যে ভার্বটুকু থাকে, এই ভার্বটুকে ন্যারেশনের ভাষায় কি বলে? রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। তোমরা যদি রিপোর্টিং ভার্ব না চিনো, বাক্য পড়ে প্যাসেজ ন্যারেশন করতে গেলে তোমরা যদি রিপোর্টিং ভার্বকে ধরতে না পারো, রিপোর্টিং ভার্বকে আইডেন্টিফাই না করতে পারো, তাহলে তোমরা চেঞ্জিং ন্যারেশন চেঞ্জ করতে তোমরা পারবে না। তোমরা মনে রাখবে যে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকে সেটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব। এবং এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইনভার্টেড কমা শুরু থেকে এই শেষ পর্যন্ত যে বাক্যটি থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও, এখানে একেবারে গুরুত্বপূর্ণ একটা টপিকসে আমরা পৌঁছেছি। এখানে রিপোর্টেড স্পিচ কাকে বলে? যে রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমা শুরু করে ইনভার্টেড কমা শেষ করা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে আই এম ইল, এখানে একটা বাক্য আছে। এই রিপোর্ট স্পিচের মধ্যে এখানে 2টি 3টি 10টি বাক্য থাকতে পারে। সবগুলো বাক্য নিয়ে রিপোর্টিং ইনভার্টেড কমা শুরু থেকে শেষ পর্যন্ত এই অংশগুলোকে, সবটা অংশকে কি বলে? রিপোর্টেড স্পিচ বলে। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি। তুমি যদি রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি না চিনো, তাহলে তুমি ন্যারেশন পরিবর্তন করতে পারবে না। তোমাকে সাবজেক্ট চিনতে হবে, রিপোর্টিং ভার্ব চিনতে হবে, রিপোর্টেড স্পিচ চিনতে হবে। এবার এখানে যে কনজাংশন বসে, কনজাংশন কি বসবে, কিভাবে পরিবর্তন করবে, সেসব তোমাকে জানতে হবে। তাহলে ডিরেক্ট স্পিচের আমি প্রথমত যে প্রাইমারি যে জিনিসগুলা, করিম সাবজেক্ট, সেট রিপোর্টিং ভার্ব, এটা ভার্ব, এটা টেন্সের কথা আসতেছে পরে, যে এটাকে সে থাকতে পারে, সেট থাকতে পারে, এটা প্রেজেন্ট টেন্স থাকতে পারে বা পাস্ট টেন্স থাকতে পারে, এবং এরপরে রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয়। এবার আমরা কিভাবে পরিবর্তন করব, কিছু গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে সাবজেক্ট করিম আছে, এখানে আমি একটা ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট পরোক্ষ একটা উক্তি করি। করিম সাবজেক্ট আছে, করিম করিমি থাকলো, করিম করিমি থাকলো। এখানে সেটটা রিপোর্টিং ভার্ব, সেটটা পাস্ট টেন্সে আছে, করিম সেড। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচও অবিকল পাস্ট টেন্সে থাকবে। এখানে আমি যখন প্যাসেজ ন্যারেশন করাবো সেখানে কিছু রুলস রয়েছে, রুলস করাবো। করিম সেড, এখানে করিম সেডই থাকলো। এখন রিপোর্টিং ভার্বের পরে একটি কনজাংশন বসাতে হয়। রিপোর্টিং ভার্বের পরে একটি কনজাংশন কি বসাতে হয়? দ্যাট বসাতে হয়। দ্যাট স্যার কিভাবে বসালেন, দ্যাট কোথা থেকে আসলে, তোমরা হাজারো প্রশ্ন করতে পারো। দ্যাট কিভাবে বসলো আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দ্যাট বসলো কিভাবে? এই যে আই এম ইন, এই বাক্যটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার আমরা জানি, অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে এই রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমাটুকু রয়েছে, এর মধ্যে 5 প্রকারের কোনো না কোনো একটা সেন্টেন্সে থাকবে। ন্যারেশনের রুল অনুসারে কি প্রত্যেকটা সেন্টেন্স একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে পরিবর্তন হবে। তাহলে এখানে কি করিম সেড দ্যাট, এই আই হচ্ছে কি, আই হচ্ছে করিম, করিম এজন্য আই হয়ে যাবে কি হি। এখন এটা পাস্ট টেন্সে আছে সেড, যার কারণে এম কি হয়ে যাবে ওয়াজ। এখানে ইল, তাহলে কি হয়ে গেল? করিম বলল যে, দ্যাট হচ্ছে কনজাংশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে এখানে কনজাংশন দ্যাট বসেছে।
করিম, ম্যাসকিউলিন জেন্ডার, যার কারণে এখানে আই করিমের পরিবর্তে যার কারণে প্রোনাউন পরিবর্তন হয়েছে হি। এম যা ভার্ব, এখানে সেট পাস্ট টেন্স আছে, যার কারণে এম এর পরিবর্তে কি হয়েছে ওয়াজ, এবং ইল যেখানে ইল রয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনহেরিট করতে পারবো। এটা হচ্ছে আজকে যে সাধারণ আজকে আলোচনা রুল। আমার ক্লাসের সময়ের মাপকাঠির এর উপরে নির্ভর করে আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটুকু করে নিচ্ছি। যে তোমরা দেখো কি কি আমরা বুঝলাম, যে হোয়াট ইজ ন্যারেশন, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ন্যারেশন, হোয়াট ইজ ডিরেক্ট স্পিচ, দ্য সংজ্ঞা ডেফিনেশন অফ ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। তারপরে তোমার এখানে রয়েছে যে এই রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্ট স্পিচ কাকে বলে, হ্যাঁ। তারপরে হোয়াট ইজ কনজাংশন, তারপরে হোয়াট ইজ প্রোনাউন, তারপরে এখানে যে ভার্বের যে বিষয়টুকু রয়েছে, যেটা পাস্ট টেন্স থাকলে এখানে পাস্ট টেন্স থাকবে, এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে আমাদের ডিরেক্ট স্পিচ রিপোর্ট স্পিচ করার ব্যাপারে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো তোমরা দেখবে। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে প্যাসেজ নারেশন পরিবর্তন করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ক্লাসের সাথেই থাকবে এবং আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।